বলেছি সত্যি আপনাকে ডাকলে। ফিরে এলাম বিরতির পর ধর্মযুদ্ধ 2024 নিয়ে, এবং এই মুহূর্তে যে খবরে নজর রাখবো বিরতিতে যাওয়ার আগে যে ছবি আপনাদের দেখিয়েছি, লকেট চট্টোপাধ্যায় এবং অসীমা পাত্র যুযুধান দুপক্ষ একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ করলেন এবং যে স্লোগান তুললেন, দেখুন আরো একবার সেই ছবি। যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল সেই সময়। হুগলির ধনেখালি এলাকায় উত্তেজনা, গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে। 5 বছর আগে এই বুথেই লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল। আপনাদের জানিয়ে রাখি, তিনি আজকে যখন ওই বুথে পৌঁছে যান তখন গন্ডগোলের সূত্রপাত। বুথের সামনেই বাড়ি তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের, দেখছেন তিনি অভিযোগ জানাচ্ছেন সাংবাদিকদের কাছে। লকেট চট্টোপাধ্যায় ডাকাত বলে হাঁক দেন আর পাল্টা চোর বলেন অসীমা। কেন ভাঙচুর করবে? 5 বছর পরে সে কেন ভাঙচুর করবে? আমার বুথ ক্যাম্প কেন ভাঙচুর করবে এটা বলতে হবে। অসীমা পাত্রের অভিযোগ শুনে নেব। 5 বছর পরে সে কেন ভাঙচুর করবে? আমার বুথ ক্যাম্প কেন ভাঙচুর করবে এটা বলতে হবে। আজকে ছাড়া যাবে না, লকেট চ্যাটার্জিকে ছাড়া যাবে না। আজকে আমার বুথ ক্যাম্প কেন ভাঙবে? কেন আমার ক্যাম্পে এসছে? কেন ভাঙচুর করবে? 5 বছর পরে সে কেন ভাঙচুর করবে? আমার বুথ ক্যাম্প কেন ভাঙচুর করবে এটা বলতে হবে। আজকে ছাড়া যাবে না, লকেট চ্যাটার্জিকে ছাড়া যাবে না। আজকে আমার বুথ ক্যাম্প কেন ভাঙবে? কেন আমার ক্যাম্পে এসছে? জনাব আলী হোসেনের কাছে আমি আসবো। এই যে বিজেপির যারা প্রার্থী রয়েছেন, ব্যারাকপুরের অর্জুন সিং বলুন, লকেট চট্টোপাধ্যায় বলুন, এবং আর যারা যারা যে কেন্দ্রে রয়েছে, বিশেষ করে এবারে স্পর্শকাতর অনেকগুলো কেন্দ্র যেখানে ভোট গ্রহণ চলছে, সেই জায়গা থেকে দলের ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকে যখন প্রার্থীরা এই ধরনের আচরণ করেন, এই ধরনের কথা বলেন, এবং নির্বাচন চলাকালীন এই আচরণ কি কাঙ্ক্ষিত? তা তো নয়। আর লকেট এবং অর্জুন সিং প্রত্যেকের ক্ষেত্রেই অভিযোগ তো কম নেই। দেখুন, নির্বাচন আসলে নির্বাচনের সময় বিরোধী দল তার একটা চক্রব্যূহ তৈরি করে। সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি অসীমা পাত্রকে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। 5 বছর আগে ওই বুথে যে ঝগড়াটা হয়েছিল সেটা যাতে আরেকবার করে হয় তার জন্য অসীমা রেডি ছিল প্রথম থেকেই, সেটা আমরা দেখতে পাচ্ছি। না, লকেট আসবে, অসীমা পাত্র তো ক্যান্ডিডেট না, ক্যান্ডিডেট তো হচ্ছে আমাদের লকেট চট্টোপাধ্যায়। সে তো সব বুথেই যাবে, অসীমার বুথেও তাকে যেতে হবে, কারণ ওই বুথের ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেটার জন্য তিনি গিয়েছেন। রাস্তার মধ্যে তারা ঝগড়া লাগিয়ে দিয়েছে। আজকে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছে তারা সেই জায়গায় কিন্তু কোনো বিষয় নেই। সেই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি, এটা তৃণমূল পরিকল্পিতভাবে বিজেপি প্রার্থীদের আটকানোর জন্য, বিজেপিরা ক্যান্ডিডেট যেন যেতে না পারে, বুথ দর্শনে যেতে না পারে, তার জন্য এই একটা ষড়যন্ত্র আমরা বলবো, পরিষ্কার কথা। আপনাকে একটু বিরত করছি, আমি একটা ছবি দেখাবো। বনগার বুথের যে এলাকা জলে ডুবে গেছে, কিন্তু তারপরেও একটু আগে আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন দেবাশিস সেনগুপ্ত, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাচ্ছে, এবং ভোটের ক্ষেত্রে মানুষের যে উৎসাহ, সেই ছবি কিন্তু এখানে স্পষ্ট। কি পরিস্থিতি আপনারা দেখুন, এবং এই অবস্থাতেও মানুষ কিন্তু ভোট দিতে যাচ্ছেন। সর্ববৃহৎ গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের দিক থেকে দেখতে গেলে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আজকে ভোট দিতে যাচ্ছেন। সেই ছবি এই পরিস্থিতিতে। জলে ডুবে গেছে বুথ এলাকা, জল জমেছে জায়গায় জায়গায়, দেখছেন সেই ছবি, দেখছেন বনগাঁর ছবি। আলোচনায় আসবো জনাব আলী হোসেন, আপনি যেটা বলছিলেন যে এই যে চক্রান্ত করা হয়েছে, অসীমা পাত্র তিনি ইচ্ছে করে এবং দলের পক্ষ থেকে একটা উস্কানিমূলক আচরণ, এবং তার প্রেক্ষিতে এই, সেক্ষেত্রে তাহলে আপনি অর্জুন সিং এর কথা কি বলবেন? তিনি যখন অশ্রাব্য কথা বলছেন, গালিগালাজ করছেন, যে অভিযোগ উঠেছে এবং আপনি ছবিতেও দেখতে পেলেন। না না, তিনি শালীনতার মধ্যেই কথা বলেছেন, না অশ্রাব্য কিছু বলেননি, শালীনতার মধ্যেই তিনি কথা বলেছেন। না না, শালীনতার মধ্যেই তিনি কথা বলেছেন, এবং একই সঙ্গে একই সঙ্গে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তাকে যেভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে
এটা সাংবিধানিকভাবে বা অগণতান্ত্রিক পদ্ধতিতে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। জনাব আলী, বাধা দেওয়ার চেষ্টা করলে কি এরকম আচরণ করা যায়? একটা বিষয় আমি দু দলের কথাই জানতে চাইবো, দুপক্ষকেই জানতে চাইবো যে মানুষ কেন ভোট দেবে? এই যে আপনারা একদম ময়দানে নেমে লড়ছেন, যেভাবে হাড্ডাহাড্ডি পাল্টা অভিযোগ জানাচ্ছেন একে অপরের বিরুদ্ধে এবং যে শব্দগুলো চয়ন করছেন, সেই জায়গা থেকে কেন ভোট দেবে, কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করবে? লকেটের ক্ষেত্রে বলুন, কেন রচনা, কেন লকেট, পাশাপাশি পার্থ ভৌমিক কেন, কেন নয় অর্জুন সিং, বা কেন অর্জুন সিং? যদি কেন্দ্রভিত্তিক জিজ্ঞেস করি, অনেকগুলো ইস্যু তো এবারে কাজ করছে, বিশেষ করে এই দফায়। জনাব আলী, এখন যা অবস্থা আছে, যেভাবে ভোট পড়ছে, বিরোধীরা হতাশ হয়েছে। কারণ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং এবং আরও আমাদের যারা প্রার্থীরা যারা রয়েছে 7 কেন্দ্রের, তারা অপ্রতিদ্বন্দ্বী হয়ে এগিয়ে আসছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এই তো দেখলেন, আপনারাই দেখাচ্ছেন বনগাঁতে জল ভেঙে এসে ভোট দিচ্ছে, রাজ্য সরকারের সামান্যতম একটা কমসে কম বিষয় ছিল যেখানে ভোট গ্রহণ কেন্দ্র হবে। গতবারও ওই কেন্দ্রেই ভোট হয়েছে, কমসে কম রাস্তাটা কমসে কম ঠিক করে দিই, সেটা করেনি। এত অসহযোগিতা রাজ্য সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার সেটাও কিন্তু মানেনি, তারা কিন্তু জল ভেঙে এসে ভোটটা দিচ্ছেন। এর থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্যের মানুষের প্রতি বা রাজ্যের সরকারের প্রতি সাধারণ মানুষের কিরকম একটা পরিবেশ। আমি এখন পরিষ্কার বলছি, এই যতগুলো কনস্টিটিউয়েন্সিতে ভোট হচ্ছে, যেগুলো আমরা জিতে আছি, ধরুন হাওড়া আমরা জিতে আছি, শ্রীরামপুর আমরা জিতে আছি, এখানে বিজেপির বিরোধী কোনো প্রার্থী নেই। আপনি দেখবেন এন্টায়ার এখানে যতগুলো বিজেপির প্রার্থী আছে সবকটাই তৃণমূলের পাস আউট ক্যান্ডিডেট। তৃণমূল থেকে ড্রপ হয়ে ওখানে গেছে। আবার উল্টো দিকে দাঁড়িয়ে যিনি বনগাঁর প্রার্থী, আমি যদি খুব ভুল না করি, তিনি নার্কোটিক্স মামলায় জেলে গেছিলেন, স্মাগলিং এর দায়ে, গাঁজা স্মাগলিং এর দায়ে তিনি জেলে গেছিলেন। আর লকেটের বিরুদ্ধে তো কমিটেড অভিযোগ আছে, যিনি দেখাই যায়নি। আর অর্জুনের ক্ষেত্রে দেখুন, 2000 আমরা ব্যারাকপুরের মানুষের কাছে একটা জিনিসই অ্যাপ্রোচ করে গেছি। অর্জুন জিতেছিল 2019, পার্থ ভৌমিক জিতেছিল 2021। 2019-এর নির্বাচনে জেতার পর নির্বাচনের গণনার দিন থেকে 10 দিন জুড়ে ব্যারাকপুর অঞ্চলে কি হয়েছিল, আর 2021 সালে পার্থ ভৌমিক জেতার পর কিরূপ শান্তি ব্যারাকপুরে ছিল। মানুষ বিচার করবে, মানুষ যদি আবার চায় 2019 সালের মতো মারপিট, দাঙ্গা, বোম, কাকিনাড়াতে বোম করবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে যা যা বললেন সেগুলোর দিকে যদি একটু আলোকপাত করার চেষ্টা করি। কার্তিক মহারাজ, সেই প্রসঙ্গ নিয়ে তো দুদিন ধরে চলছে। এবার চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়, আইনি নোটিশ পেয়েছেন, তারপরেও কিন্তু সুর চড়িয়েছেন। কি বলেছেন? আমি কার্তিক মহারাজের নামেই বলেছিলাম। আরো একবার জোর দিয়েছেন তিনি, তৃণমূলের এজেন্টকে বসতে দেননি, রেজিনগরে দাঙ্গার হোতা ছিলেন, লুকিয়ে নয়, বিজেপি চিহ্ন লাগিয়ে রাজনীতি করুন। ওন্দার সভা থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বললেন শুনুন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি। এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। একই সুর অধীর রঞ্জন চৌধুরীর গলায়। কার্তিক মহারাজ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বললেন? তার পরিচিতি নিয়ে মানুষের প্রশ্ন আছে, সাধু সন্তের চরিত্র নেই, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত কার্তিক মহারাজকে নিশানা করে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনুন একবার।
এর মধ্যে জবাব চাওয়া হয়েছে যে তাকে সম্মানহানি এবং বিভ্রান্তিমূলক যে মন্তব্য করেছে তার সম্মানহানি হয়েছে। করতে পারে, প্রত্যেকটা ব্যক্তির অধিকার আছে। তো যার কথা বলছে সে এখানটায় সেইভাবেই পরিচিত, তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। তীর্থঙ্কর বাবু, আপনার কাছে আসবো। দুজনের মন্তব্যই শুনলেন, একই সুর অধীর রঞ্জন চৌধুরীর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সে তো স্পষ্ট, এবং পাশাপাশি ভোট ব্যাংকে খুশি করতে নেমেছে তৃণমূল, এই বক্তব্য রাখেন এই মন্তব্যের প্রেক্ষিতে গতকাল প্রধানমন্ত্রী। সব মিলিয়ে কি বলবেন? কথা হচ্ছে যে মহারাজ ফহারাজ নিয়ে এসব অনেক কথা আছে। এই কোন মহারাজ, কার্তিক মহারাজ, গণেশ মহারাজ, এইসব মহারাজ ফহারাজ নিয়ে আমরা বিশেষ না, আমি সরাসরি টিভি চ্যানেলেই বলছি। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া উচিত, মুখ্যমন্ত্রীর উচিত অবিলম্বে, উনি আইনি নোটিশ পেয়েছেন, অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রেজিনগরের দাঙ্গার পিছনে যদি উস্কানিদাতা উনি হন, ওই লোকটি হয়, ওকে গ্রেপ্তার করা হোক, ব্যবস্থা করুক, অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। কেন করছেন না? মুখ্যমন্ত্রীকে কমিশন নোটিশ পাঠিয়েছে, তার উত্তর তিনি দেবেন, সেটা আলাদা কথা, আর এটা আলাদা। এই ধরনের লোকেরা যদি থাকে, সে যে কোনো ধর্মের হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে যদি মুখ্যমন্ত্রী যত বেশি বিরোধী তাই হোক না কেন আমাদের সাথে, আমরা এক্ষেত্রে সাহায্য সহযোগিতা করব। এখন ঘটনা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেটা বলছেন, প্রধানমন্ত্রী তো হেড স্পিচ দিয়ে বেড়াচ্ছে, নিজে বলছেন হিন্দু মুসলিম করছি না, তারপর প্রতিটি ক্ষেত্রে হিন্দু মুসলিম, এমনকি বিভিন্নভাবে ওরা মানে বিকৃত করা, আমাদের বিভিন্ন বক্তব্যকে বিকৃত করা, কংগ্রেসের ইস্তেহারকে বিকৃত করা, নানাভাবে বিরোধীদের ক্ষেত্রে করছে। প্রধানমন্ত্রী একটা ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিয়েছে? একটা ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন? কেন ব্যবস্থা নেয়নি? ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে এই ধরনের বক্তব্য বলা যায়? তা প্রধানমন্ত্রীর কথাতে আমি কেন জবাব দেবো? আমি খালি কোহিনুরের একটা কথার প্রসঙ্গে আমি বলার, এটা প্রাসঙ্গিক নয়, কিন্তু যেহেতু হয়ে গেছে পার্টটা কিন্তু একটু বলতে হবে। এই যে ঘটনাগুলো ঘটছে, কোহিনুর একটা জায়গায় বলেছে যে এরা সব পাস আউট তৃণমূলের। এই তৃণমূল ড্রপ আউট হবে, আর ড্রপ আউট পাস আউট হয় না, ড্রপ আউট বলেছে। হ্যাঁ, যাই হোক, ওই পাস আউট বলেছো তুমি। যাই হোক, কথা হচ্ছে যে এই যে ব্যক্তিগুলো, এদের রাজনৈতিক, আপনি বলুন তো, ভারতবর্ষের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এই ব্যক্তিগুলি, এই যারা অর্জুন সিং, হেনা তেনা, এই যে কি মুকুটমণি অধিকারী, এই সমস্ত চরিত্রগুলো, কদিন আগে রাজীব ব্যানার্জি, আমরা যেটা বলছি, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস তথাকথিত তুতু মায় করছে। আসলে এটা আদপে এদের মধ্যে আদর্শগত ক্ষেত্রে কোনো ফারাক যদি থেকে থাকে, তাহলে তাদের সরাসরি বহিষ্কার করা উচিত ছিল। দল বদলের কথা বলছেন তো, সেক্ষেত্রে কি মনে হয় ভোট ব্যাংকে প্রভাব পড়বে? আমি বলি, দেখুন, স্বাধীনতার পর 47 সালে দেশ স্বাধীন হয়েছে, এটা 2024 সাল। পন্ডিত জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, অস্থায়ী প্রধানমন্ত্রী গুজরাইলাল নন্দা, ডক্টর মনমোহন সিং, তারপরে হচ্ছে ধরুন পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, এই রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, আপনি ভেবে দেখুন, বহু প্রধানমন্ত্রী দেখা গেছে। এই যে নরেন্দ্র দামোদর দাস মোদী, এই যে যিনি প্রধানমন্ত্রী, উনি বলেন পরিবারতন্ত্র, উনি বলেন উনি বাইনারি করেন না। আপনাকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিই, উনি ধর্মের নামে যেভাবে ভারতবর্ষের মানচিত্রটাকে কেটে বাদ দিতে চাইছেন, ভারতবর্ষে এক রাষ্ট্র, এক সংবিধান, এক নায়কতন্ত্র এবং অটোক্রেসি উনি প্রতিষ্ঠা করতে চাইছেন। আমাদের লড়াইটা দেখুন, আমার সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী কি বলেছেন, যে আদানি যদি টাকা পাঠায়, এটা যদি মোদি জানেন, তাহলে কোন 4 চাকায় পাঠায়